তো আমরা এখন নবদ্বীপ দর্শন করতে বেরোচ্ছি, সব মন্দিরগুলো দেখতে দর্শন করতে বেরোচ্ছি আমরা নবদ্বীপ। আর যে টোটোয় করে আমরা এসেছিলাম ওই টোটোতে করেই যাচ্ছি। তো আমরা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, এই 2 ঘন্টা মতো, 1.5-2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি নবদ্বীপের সমস্ত দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। তো টোটোওয়ালাকে বলে দিয়েছিলাম, ও বলেছিল 3:30-4টে চলে আসবে। তো আমরা টোটোয় উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি নবদ্বীপ ধাম দর্শন করতে। আর এই দেখো নবদ্বীপের রাস্তা, আর নবদ্বীপে যেটা হচ্ছে গলির মধ্যে, মানে সরু সরু গলির মধ্যে দিয়ে বেশ সুন্দর লাগছিল, খুবই বেশ দেখতে ভালো লাগছিল। আর এই টোটো করে গল্প করতে করতে প্রথম আমরা এই দেখো, এটা হচ্ছে পোড়ামাতলা বাজার। পোড়ামাতলা বাজার থেকে পার হয়ে আমরা ফার্স্টে পোড়ামাতলা মন্দিরে, এখানে পুরো বাজার। পোড়ামাতলা মন্দিরে যেটা হচ্ছে একটি ঘট আছে, সেই ঘটের পুজো হয়, যেটাকে পোড়ামা বলা হয় আর কি। আর সেটি বট গাছের নিচে রাখা আছে, বিশাল বড় বট গাছ, চারিদিকে তার শাখা প্রশাখা ছড়ানো রয়েছে। আর 800 বছর পুরনো একটি বট গাছ, সেখানে পোড়ামাতলা আছে। আর এই পোড়ামাতলার সামনেই এইরকম বাজার, যেমন কি আমাদের কলকাতায় কালীঘাটে যেমন বাজার আছে, কালীঘাটে ঢোকার আগেই বাজার পড়ে আর সব ঠাকুরের জিনিস সব বিক্রি হয়, সেরকমই ওখানেও ছিল। তারপরে এই দেখো পোড়ামাতলার মন্দিরে চলে এসেছি। আর একটাই বটগাছ, চারিদিকে তার শাখা পোশাখায় ছড়ানো রয়েছে, আর তারই নিচে এই মন্দির। আর মন্দিরটাও যেটা হচ্ছে মন্দির পোড়ামাতলার ঘরটা যেটা, সেটা হচ্ছে বটগাছের শাখার ভেতরেই রাখা আছে, ওটা এত সুন্দরভাবে। তো এখানে আমরা পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম ঠাকুরের ডালা নিয়ে নিলাম। তো এখানে বিভিন্ন দামের ডালা ছিল, আর 31 টাকা থেকে স্টার্ট ছিল। আচ্ছা, 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 108 টাকা এরকম ডালা ছিল। তো এইভাবে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম। এটা 31 টাকার মতন নাও, আর দাও 500 টাকা। আর এইবারে দেখো পোড়ামাতলা দেখতেই পাচ্ছ, ওই যে উনি পোড়ামাতলার বসানো রয়েছে। আর দেখছো যে বট গাছের কাণ্ডটা যে পোড়ামাতলার ঘরটা বসানো আছে। তো এখান থেকে মালা নিলাম, নিয়ে তারপর পুজো দিলাম। আর এখানে ঠাকুর মশাইয়েরও পুজো, দক্ষিণা কোনো নেই, যত ইচ্ছা মানে যেরকম তোমার সাধ্য দিতে পারো। আমরা 11 টাকা থেকে স্টার্ট হচ্ছে, দিয়ে পুজো করতে পারো। তো এখানে পুজো করলাম। আর অনেকে এখানে মানত করার জন্য লাল সুতোর মধ্যে ঢিল বেঁধে এই বট গাছে, পোড়ামাতলার এই যে বট গাছটা, তার মধ্যে বেঁধে দেয়। যদি তোমার কোনো ইচ্ছা থাকে সেটি মনে বলে পোড়ামাতলার কাছে তার প্রার্থনা করে এই দেখো ঢিল বাঁধতে পারো। এরকমভাবে প্রচুর সব চারিদিকে ঢিল বাঁধা আছে, এরকম লাল সুতো দিয়ে। খুব সুন্দর, ভেতরটা এতই সুন্দর লাগছিল, আর ভীষণ ভালো লাগছিল জায়গাটা। তো এখানে আমরা পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে তারপর একবার পরিক্রমা করলাম। তারপর আমরাও বাইরে বেরিয়ে এসে, তারপরে বাইরে বেরিয়ে এখানে ধূপ আর মোমবাতি জ্বালাবার আলাদা জায়গা আছে, সেখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিতে হয়। আর আমরাও চলে গেলাম বাইরে গিয়ে ধূপ মোমবাতি এখানে জ্বালিয়ে মায়ের আরতি করে নিলাম। আর তারপরে আমরাও ভাবলাম যে আমরাও একটু লাল সুতো আর ঢিল বাঁধি। তো পরে আমরা আবার লাল সুতো কিনে নিলাম, আর নিয়ে সেটি তারপর আমরাও বাঁধলাম। আর এই যে বট গাছটা দেখছো, এটি 800 বছর পুরনো একটি বট গাছ। আর এরই তলায় ওই পোড়ামাতলার মন্দির মা আছে। আর যত দোকানপাট যা কিছু, সব কিছু এই বট গাছের তলায় রয়েছে।
আর বটগাছটি পাশে দেখো দুটো মন্দির মতন আছে, সেই মন্দিরটাকেও পুরো ঘিরে ফেলেছে, মানে শাখা প্রশাখা দিয়ে আষ্টে পিষ্টে চারিদিকে। আর এইভাবে আমরাও দেখো এখানে সুতো বেঁধে নিচ্ছি পোড়ামাতলার। तीन गांठ मारियो। আর তো এই পোড়ামাতলার দর্শন করে, আর দেখো ভেতরটা কত সুন্দর লাগছে। আর এখানে আরো মন্দিরও আছে ভেতরে চারিপাশে। তো আমরা এখন এসে গেছি নিমাই জন্মস্থান এই মন্দির দর্শন করতে। তারপরে আমরা একে একে আরো অন্যান্য মন্দিরে যাব। আচ্ছা, প্রাচীন মায়াপুর এই জায়গাটার নাম। তো এখন চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। আর এখানেও নিমাইয়ের জন্মস্থান, যে এখানে ভিডিও করা কিংবা ফটোগ্রাফি বারণ ছিল ভেতর দিকে। আর এখানে হনুমানও ছিল অনেক, তো ফোন আর চশমা এগুলো একটু সাবধানে রাখতে বলেছিল। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান মন্দিরের ভেতরে দেখতে। তো এখানে যেটা হচ্ছে তো এখানেও ভোগ প্রসাদের এবং পুজোর ব্যবস্থা থাকে। সকাল সন্ধে আরতি হয়, সেই সমস্ত টাইম লেখা আছে, ভোগ কখন দেওয়া হয় সেই সব লেখা ছিল। আর বিশাল বড় জায়গা নিয়ে অনেকটা, এখানে গোশালাও ছিল। আর এরকম মাঠ আছে, গোশালা ছিল। আর এই মন্দির, এই দেখো মন্দিরটা, আর ঠাকুর গৌর নিতাইয়ের মূর্তি এখানে ছিল। আর অনেকটা উঁচুতে ছিল ওপর দিকে, তো সেইভাবে ফটো নেওয়া যাচ্ছিল না। পাশে মা তুলসীর মূর্তি ছিল খুব সুন্দর, তো এখানে ফটো সেরকমভাবে তোলা বারণ ছিল, তো তুলিনি। আর দেখো বাইরেই কত পেতলের মূর্তি বিক্রি হচ্ছে। আর এখানে যেমন কি বড় গোপাল, এই যে এই সাইজগুলো ঠিক আছে। তো বিভিন্ন সাইজের গোপাল ছিল এখানে, বিভিন্ন দামে বিভিন্ন ওজনের ছিল। সে বিশাল বড় বড় গোপাল এখানে পাওয়া যাচ্ছিল, 60-70 কেজি ওজনেরও, মানে তারও বেশি ওজনের গোপাল ছিল এখানে। বড় গোপালটা কত দাম হবে? একদম বড়টা এইসব বাজারে দরদাম করছিলাম, ওজন কত হবে দেখছিলাম সবই। তো এই মন্দিরের বাইরে খুব সুন্দর এরকম বাজার আছে, মানে কেজি হিসাবে এখানে দামই করো, যেমন কিছু পাওয়া যায়। আর সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল এগুলো। 35 কেজি তো মানে এই সমস্ত দেখার পরে তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্য। আর মাও দেখে, এখানে আমরাও দেখে টুকটাক জিনিস একটুখানি দেখলাম, টুকটাক জিনিস একটু কেনাকাটা করলাম। আর আমাদের কাছে নেই ওটা, দাম অনেক দাম, ওটা জানি। বা এরপরে আমরা 10 টাকার টিকিট এখানে চলে এসেছি। 60 ফুট মহাপ্রভু, এটা হচ্ছে, এখানে চলে এসেছি 60 ফিটের গৌরাঙ্গের মূর্তি দেখতে। 60 ফিটের এই গৌরাঙ্গ মূর্তির দর্শন করতে ভেতরে যাব। আর ভেতরে অনেক কিছু দেখার আছে, প্রচুর কিছু এর ভেতরে আছে। 10 টাকা করে টিকিট লাগে এখানে। আমরা 60 ফিটের গৌরাঙ্গ দেখতে টিকিট কেটে ঢুকে পড়ছি। আর দেখো প্রথমে একটা গুহার ভেতর দিয়ে, এটা মহাপ্রভু কি ওই কি বল গোবর্ধন পর্বতটা বানিয়েছিল ওরই ভেতর থেকে, হ্যাঁ ওটাই তো, হ্যাঁ ওই রকমই, মানে যার মধ্যে ইয়ে ছিল বদ্রীনাথ কেদারনাথ বানিয়েছিল, ওই গুহাটার মধ্যেই তো বানানো ছিল। হ্যাঁ, ওই গুহাটা থেকে ভেতরে ঢুকবো আমরা এখন। আমরা ঢুকছি, এই গুহার ভেতর থেকে বেরোবো। এই গুহার গায়ে বাইরে অনেক কিছু বানানো আছে। আর এই 60 ফিটের গৌরাঙ্গ দেখতে এই গুহার ভেতর থেকে বেরোতে হবে আমাদের। বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল পুজো প্যান্ডেল।
আর মজা লাগছে। এর ভেতরে লাইটও আছে। তো এই গুহার ভেতর থেকে বেরিয়ে, গুহার ভেতর থেকে বেরোলেই সামনে 60 ফিটের গৌরাঙ্গের দর্শন হয়ে যাবে। কলকাতার দুর্গাপুজোর মতন। এই রাধে রাধে। আর এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই এই দেখো সামনেই 60 ফিটের গৌরাঙ্গ দাঁড়িয়ে রয়েছে। আর পেছনে জল আছে, এখানে দেখো সামনে জল, তার মধ্যে কত কই ফিশ রয়েছে, লাল লাল সাদা ছিট কত রকমের। আর এই সমস্ত দেখতে দেখতে তারপর আমরা এগিয়ে যাব। কি হলো? আর ভেতরে অনেক কিছু আছে, অনেক বাগান বানানো, তার সেখানে শ্রীকৃষ্ণের অনেক নানান রকমের লীলা, তারপরে পঞ্চতত্ত্ব, 60 ফুট শ্রীকৃষ্ণ, হনুমানজি, এরকম শ্রীকৃষ্ণের সাথে রিলেটেড অনেক কিছু ওখানে মূর্তি বাগানের মধ্যে রাখা রয়েছে, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই ঘুরে ঘুরে এইগুলোই দেখছিলাম। আর আমরা তো বিকেল হয়ে গেছে, দেখো সূর্য ডুবে আসছে, আর এখানে এত সুন্দর এই সিনারিটা লাগছিল, দেখতে ভালো লাগছিল বেশ। তো এই সব দেখছিলাম, ফটো তুলছিলাম। আর অনেকটা পুরো ঘুরে, পুরো বিশাল বড় জায়গা নিয়ে এই 60 ফিটের গৌরাঙ্গ তো গার্ডেনটা তৈরি করা আছে। ওখানেই হচ্ছে রাসলীলা, হচ্ছে রাসলীলা। এখানে হনুমান দেখেছিস কতগুলো। টুকি বলছে, মানি ঠিকই বলেছে, চাঁদের দরজা নেই। তুত্তুর করে তোরা ধুম ধড়াক্কা দেখে ছুটে ছুটে আসছিস। সকাল হতে আরম্ভ হয়ে গেছে। 4 ठो देखी ये बोलते हमने 4 ठो मंकी देखे, मुझे कौन पिछवाड़ा दिखा रहा था, की सब পোজ দিয়ে আমি একটু ভিডিও তুলেছি। এখানে সবই ফটো হয়ে গেছে। তোমাকে ডাকলো, দিদি ওদিকে আছে। এটা গৌর নিতাই। পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব ও শ্রী দৈত্য গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হিমালয় থেকে ঠাকুর। আচ্ছা, পঞ্চতত্ত্ব। আর পেছনে ওরা কারা? আরো সব নিমাই, অদ্বৈত, গদাধর, শিবাস। জয় হনুমান জি। राधा रोती थी ना, मिलन नहीं हुआ था। हाँ हाँ। राधा चाहती थी कि तुमको भी वो कष्ट महसूस हो, तो नेक्स्ट जन्म में श्री कृष्ण ही ऐसे जन्म लेते हैं जिससे वो विरह की वेदना फील कर। এটা ছিলেন নরবরী ধামটা। হ্যাঁ, रूप करे मेरा कोई बदला। জয় জগন্নাথ।
হরগৌরী, জয় গৌরী নরহরি। অষ্টসখী, হ্যাঁ কি লেখা আছে দেখলি? এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। আর এই দেখতে দেখতে তারপরে আমরা এবার যাব এই 60 ফিটের গৌরাঙ্গ দেখে এবার আমরা চলে যাচ্ছি রাধারানীর মন্দির দেখতে। আর রাধারানীর মন্দির দেখতে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে দেখলাম দোলের পরিক্রমা করতে এক দল বেরিয়েছিল। তো রাস্তায় দেখলাম দোলের পরিক্রমা হচ্ছে। আর এখানে দেখো, তো আমরাও একটুখানি পরিক্রমায় হেঁটে নিলাম, দেখে নিলাম। আর এরপরে এখানে রাধারানীর মন্দিরের সামনে পাশ থেকে ক্রস করছিল, তো আমরাও একটু চলে গেলাম একটুখানি, কিছুক্ষণ একটু পরিক্রমা করে তারপর আবার আমরা রাধারানীর মন্দিরে ব্যাক করলাম। আর রাধারানীর মন্দিরেই আছে গুপ্ত বৃন্দাবন দর্শন আছে, ওখানেও 10 টাকা করে নিয়ে। আর গুপ্ত বৃন্দাবনে কিছুই না, শ্রীকৃষ্ণেরই সব জন্মের লীলা বিভিন্ন রকমভাবে সাজিয়ে ওখানে রাখা আছে, ওটাই গুপ্ত বৃন্দাবন নাম দিয়ে ওখানে করা আছে। এই হচ্ছে রাধারানীর মন্দির। আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, এছাড়া অনেক গোপাল, ওই যে গুপ্ত বৃন্দাবন, শ্রীকৃষ্ণের এই মূর্তি, গুপ্ত বৃন্দাবন, গৌরীতায়ের মূর্তি, ওই তো গুপ্ত এই বৃন্দাবন সমস্ত মূর্তি ছিল। সেই সব দেখে তারপরে গুপ্ত বৃন্দাবনের টিকিট কেটে কি ওটা কি ও দর্শন আসবে করছি। না, তো তোমরা গুপ্ত একটু দেখে বৃন্দাবন নাও দর্শন এখানে করে না ওই তো। এই মন্দিরটি। আর তারপরে যাব আমরা গুপ্ত বৃন্দাবনটাও দেখতে। শ্রীকৃষ্ণ দিয়ে যায় অনেকদিন, সেবা করতে পারে না হয়তো। আর মা কি সুন্দর, ওদিকে গোপালটা দেখেছিস কত বড়, হ্যাঁ ব্লু কালারের। দেখো পড়ে যায় না, সাবধানে। হ্যাঁ, তো আমরা এখন গুপ্ত বৃন্দাবন দর্শন করব। আর এটা রাধারানী মন্দির বললো না? রাধারানী মন্দির না, এটা গুপ্ত বৃন্দাবন। এই তো, এই যাব, টিকিট কাটতে হবে না? হ্যাঁ, 10 টাকা করে গুপ্ত বৃন্দাবনের টিকিট। কোন দিক থেকে? কোন দিক থেকে? গোল 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 ঘুরতে ঘুরতে। ও তুমি তো শর্টে সেরে দিলে বেশ। মা এখন ঢুকছে গুপ্ত বৃন্দাবন দেখতে। হ্যাঁ, গুপ্ত বৃন্দাবন ওই আগে দেখলাম। জয় গৌরনীতাই, জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ, বিষ্ণু পিতামহ। জয়।
কোথায় গেল? তো আমরা এখন গুপ্ত বৃন্দাবনে ঢুকেছি আর গুপ্ত বৃন্দাবন দর্শন করছি আমরা। হ্যাঁ, এই যে গুপ্ত বৃন্দাবনে কি লীলা সব। তো এই রাধারানীর মন্দির থেকে বেরিয়ে এরপরে আমরা যাব, একটি গঙ্গার ঘাট আছে রাধারানীর মন্দির থেকে বেরিয়ে সামনের দিকেই সোজা রাস্তাটা গেলেই একটা গঙ্গা, এখানে অনেকগুলো গঙ্গার ঘাট আছে, তো ওটা একটা সামনে গঙ্গার ঘাট ছিল, সেখানে আমরা গেলাম। ওটা নামটা ঠিক মনে পড়ছে না এই ঘাটটা। এখানেও একটা বিরাট বড় বট গাছ, চারিদিকে তার ডালপালা ছড়ানো রয়েছে। আর যেহেতু এখন এবার সন্ধ্যে নেমে আসছে, তো এখানে গঙ্গা আরতিও হবে। তো আমরা এখানে এই গঙ্গা থেকে একটু গঙ্গা জল নেবো, সেই জন্য একটা ছোট এখানে এরকম ছোটো মতন একটা কন্টেনারও কিনে নিলাম গঙ্গা জল নিয়ে নেবো বলে। আর এখানে গঙ্গা আরতিও শুরু হবে একটু পরে, তো সেটাও দেখবো, আমরা একটু গঙ্গা আরতি করবো, সেটা দেখবো। আর দেখে তারপরে আবার আমরা যাব সোনার গৌরাঙ্গ দেখতে এরপরে। তো তোমরাও একটু দেখো আমাদের সাথে এই গঙ্গা আরতি, আর এরপর দেখাবো তোমাদের সোনার গৌরাঙ্গ। মন্দিরের ওখানে লঞ্চগুলো দর্শন করতে যাচ্ছে ভাবলা সব আমরা নিয়ে নেবো, একটু হাতে দিয়ে দেবে ওরা। এই জন্য সাইড থেকে তোল, এই কর্নার থেকে তোল, কর্নার থেকে। কোথায় আমরা এসে গেছি, এই তো সোনার গৌরাঙ্গ,
শ্রী শ্রী সোনার গৌরাঙ্গ। আসি আসি। ও আচ্ছা, জয় মা। ব্যাপার ঘরের ধার থেকে ফিরেছে তাড়াহুড়ো চা খাওয়া। আর আমরা এই দেখো সোনার গৌরাঙ্গ দেখতে ঢুকে পড়েছি এখানে। আর এই সোনার গৌরাঙ্গ 300 বছর পুরনো সোনার গৌরাঙ্গ মূর্তি এখানে আছে। এটি সোনার গৌরাঙ্গ হচ্ছে আর যিনি এই গৌরাঙ্গের প্রতিষ্ঠা করেছিলেন তিনিও ওনার ছবিও এখানে দেয়া আছে। আর এই সোনার গৌরাঙ্গের মূর্তি তো এখানেও ফটো তোলা বারণ ছিল, তো আমি আর বেশি কিছু তুলিনি, আমি ফোনটা রেখেই এখন সিঙ্গাড়া খাওয়া আর তারপরে সোনার গৌরাঙ্গ দেখে আমাদের খুব খিদে পেয়ে গেছিল। আমার গরম গরম সিঙ্গাড়া আর এই হলো খেতে আরম্ভ করে দিয়েছি আমরা। একটা খুব ভালো দোকান যেখানে সত্যি সিঙ্গাড়াটা অপূর্ব সুন্দর বানিয়েছিল, খুব টেস্টি আর গরম গরম সিঙ্গাড়া। ওখানে আমরা সবাই কিনে খেলাম তুলে নে। আর তারপরে আমাদের টোটোওয়ালাটাই এই দোকানে নিয়ে এসছে, বলছে এই দোকানে সিঙ্গাড়া কিন্তু দারুণ খেতে হয়। তো দোকানটা দেখিয়ে দিলাম, তোমাদেরও অবশ্যই ট্রাই করতে পারো। দোকানের নামটা আমার ঠিক মনে নেই। সোনার গৌরাঙ্গ থেকে বেরিয়ে ওই রাস্তাটাই সোজা আসলেই ওখানে সিঙ্গাড়ার দোকানটা আছে। আর তারপর সিঙ্গাড়া খেয়ে তারপর আমরা বললাম যে একটা খুব ভালো চায়ের দোকানে নিয়ে যাও যেখানে খুব দারুণ চা হয়। তো একটা বেশ ভালো চায়ের দোকানে নিয়ে আসলো, সেখানে আমরা চা খেলাম, দারুণ টেস্টি। চা ফা খেয়ে খুব ক্লান্তি আমাদের কেটে গেল, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। আর চা খাওয়ার পরে হ্যাঁ চা খাওয়ার পরে তারপরে আমরা গৌরাঙ্গ বিহার লাস্ট আমাদের যেটা দেখাচ্ছিল, একটা গৌরাঙ্গ বিহার দেখাচ্ছিল। তো ওটা বিশাল বড় একটি শিব মূর্তি আছে, বিশাল বড় শিবের মূর্তি করা ওখানে গৌরাঙ্গ বিহারে একটা গার্ডেন করা আছে। এই দেখো, তো এখানে চলে এসেছি, এটাই আমাদের লাস্ট ঘোরার জায়গা ছিল। এটা দেখে তারপর আমরা বাড়ি চলে যাব, হোটেলে চলে আসব। তো তোমরাও আমাদের সাথে এই গৌরাঙ্গ বিহারটা দেখো। তো মোটামুটি আমরা আমরা দেখেছি, এই টোটোওয়ালাকে বলেছি যে ও এই কটা জায়গায় দেখালো, ঘোরালো। আর কি আছে না আছে আমরা জানি না। তোমরা যারা জানো একটু কমেন্ট করো অবশ্যই, যে এই নবদ্বীপে এইগুলো ছাড়া আর কি দেখার ছিল কিংবা আর কি দেখার আছে। তাহলে নেক্সট কোনো সময় যদি আবার নবদ্বীপে আসি তাহলে সেই জিনিসগুলো অবশ্যই আমরা দেখব। তো যারাই নবদ্বীপে থাকো কিংবা যারা নবদ্বীপে দেখো এবং জানো যে এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক জায়গা আছে যেগুলো দেখা যায়, তো অবশ্যই কমেন্ট করে আমাকে এই ভিডিওটাতে জানিও তোমরা। এখানে দেখো বেশ ভালো লাগছিল, বিকেলে লাইট চালিয়ে দিয়েছিল চারিদিকে, আর খুব সুন্দর লাগছিল এই জায়গাটা এখানে। তো ব্যাস এই ভিডিওটা এখানেই আমি এবার শেষ করব এই ব্লগটা। আর আমরা আগামী দিন সকালবেলা আমরা মায়াপুর চলে যাব। তো নেক্সট ব্লগটা তোমরা মায়াপুরে যে যাব সেখান থেকে আমি স্টার্ট করব, সেটা তোমরা দেখতে ভুলো না। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। আরে চল রোদি जल प्रवाह
আচ্ছা, তো আমরা এখন হোটেলে চলে এসেছি। হোটেলে চলে এসেছি, সবাই ক্লান্ত, টুকটুকি আইসক্রিম খাচ্ছে এসেই। আর এখন আমরা রেস্ট নেবো, ডিনার করব, তারপর আবার কাল সকাল সকাল মায়াপুর যাব। তো আমরা এখন ডিনার করতে নামছি। আমার কপালে পোড়া মায়ের টিপটা এখনো রয়েছে আর আমার চোখের তলায়। তো আমরা এবার এখন প্রায় 9:30 মতন বাজে। তো ওদের বলে দিয়েছিলাম আগে থেকেই যে ডিনার বানিয়ে দিতে। তো ওরা একদম আবার নিরামিষ করে সুন্দরভাবে ডিনার বানিয়ে দিয়েছিল। আর ডিনারে ওরা নিরামিষ সয়াবিনের তরকারি, রুটি আর একটু শশা স্যালাড দিয়েছিল। আর ব্যাস এটাই আমরা খেয়েছি আর কি এখানে। তো এই দেখো সয়াবিনের তরকারি আর এই রুটি আর এই স্যালাড দিয়ে ব্যাস হালকা একদম এই রাতের ডিনারটা করেছি। আর তারপর আমরা খুব টায়ার্ড ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ নেক্সট ডে সকালে আবার আমরা মায়াপুরের জন্য বেরোবো। কোনে দি ইধর দেখো সারে বাচ্চে, #ডিনার।